তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? এই নির্বাচন পৃথিবীতে শেষ নির্বাচন না। যাদের নেতা গুম হলো তারাই গুম কমিশন বাতিল করছে। সংসদে ৬০ লাখ টাকার পাণ্ডিত্য নিয়ে কায়সারের চরম হুঁশিয়ারি, এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। বিচার বিভাগ ও গুম কমিশন নিয়ে বিএনপিকে কড়া বার্তা। রাজনীতির বাতাস বড়ই অদ্ভুত এক গোলক ধাঁধা। এই বাতাস কখন কোন দিকে ঘোরে তা হয়তো সবচেয়ে পোড় খাওয়া রাজনীতিকরা হলফ করে বলতে পারেন না। যে বাতাস একদিন স্বৈরাচারকে ভাসিয়ে নিয়ে যায়, সেই একই বাতাস আবার নতুন ক্ষমতায় মসনদ তৈরি করে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসলেই কি অতীত ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া যায় সেসব মানুষের কথা যারা চিরতরে হারিয়ে গেছেন রাতের অন্ধকারে। আজকের পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে এমন কিছু প্রশ্ন সামনে এসেছে যা শুধু অস্তিত্বকরই নয়, বরং ভয়ঙ্কর। যে গুম কমিশন ছিল গত 18 মাসের সবচেয়ে সফল উদ্যোগ, আর সেই গুম অধ্যাদেশই বাতিলের পথে। আর এই বাতিলের পায়তারা করছে কারা? সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। তার একটি বক্তব্য যেন পুরো রাষ্ট্রযন্ত্রের ঘুম হারাম করে দিয়েছে। তিনি আঙুল তুলেছেন সদ্য নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির দিকে। তার প্রশ্ন, বিএনপি কিভাবে গুম অধ্যাদেশ বাতিল করতে পারে? যে দলের নিজের নেতারাই এই গুমের সবচেয়ে বড় শিকার, তারাই আজ ক্ষমতায় গিয়ে কেন এই কমিশন স্থগিত করার কথা ভাবছে? এই রাজনৈতিক বাতাস সর্বশেষ রাজনৈতিক বাতাস না। একটু পিছনে ফিরে তাকাই। শেখ হাসিনার 16-17 বছরের অপশাসনের সবচেয়ে ভয়ঙ্কর চেহারাটি কি ছিল? গুম। জনজীবন থেকে মানুষকে স্রেফ মুছে ফেলা। ধানমন্ডিতে হাঁটছিলেন একজন অ্যাম্বাসেডর, তিনি নিখোঁজ হয়ে গেলেন। পার্বত্য চট্টগ্রামের একজন নেতা নিখোঁজ হলেন, জীবনে আর ফিরলেন না। তুলির ভাই সুমন 6 জনকে নিয়ে চা খাচ্ছিলেন, একা নন, ওই 6 জনকেই একসঙ্গে হাওয়া করে দেওয়া হলো। ইলিয়াস আলী বাসায় ফিরছিলেন, চৌধুরী আলম বাসায় ফিরছিলেন, তারা আর কোনোদিন ফেরেননি। আশরাফ কায়সার অত্যন্ত বেদনার সাথে স্মরণ করিয়ে দিলেন, এই যে নামগুলো, এই তালিকার অধিকাংশ মানুষই তো বিএনপির সাথে সংশ্লিষ্ট। এই মানুষগুলোর সহযোদ্ধারা, তাদের দলের নেতারা আজ পার্লামেন্টে বসে আছেন। তাদের দিকে তাকিয়ে, সেই সব স্বজনহারা পরিবারের চোখের জলের দিকে তাকিয়ে বিএনপি কি করে গুম কমিশনের কার্যক্রম স্থগিত করতে পারে? ক্ষমতায় গেলেই যেন রাজনীতিকদের ভাষা বদলে যায়, জন্ম নেয় নতুন নতুন পরিভাষার। এখন রাজনৈতিক বাতাসে ভাসছে নতুন এক বয়ান। আপনারা কি জানেন সরকার কিভাবে চালাতে হয়? আমরা অতীতে সরকারে ছিলাম, এখনো আছি। সরকার চালাতে সক্ষমতা লাগে, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। যারা সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, প্রেস ক্লাবের সামনে দাঁড়ান, তারা এসব বুঝবেন না। আশরাফ কায়সারের মতে এটি এখানকার সবচেয়ে প্রচলিত একটি কথা, কিন্তু এর পেছনের আসল মতলবটা কি? সত্যটা হলো, তারা একটি শক্তিশালী সরকার চালাতে চান, কিন্তু পৃথিবীর বদলে যাওয়া বাতাস বলছে অন্য কথা। আধুনিক বিশ্ব হাঁটছে ছোট সরকারের দিকে, যেখানে জনগণ হবে সার্বভৌম, রাষ্ট্র চলবে মানুষের সৃজনশীলতায়, আর সরকার হবে ফ্যাসিলিটেটর বা সেবক। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের জীবনে সরকার আসে অভিশাপ হয়ে। সরকার আসে কালো শাসন কায়েম করতে, কালো আইন তৈরি করতে। অতীতকে ধারণ করে তারা নতুন স্বৈরাচারের উদাহরণ তৈরি করতে চায়। সবকিছু মন্ত্রণালয়ের অধীনে থাকতে হবে, এই ভয়ঙ্কর চিন্তাটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মানবাধিকার কমিশন থাকবে মন্ত্রণালয়ের অধীনে। তাহলে সেই মানবাধিকার কার? জনগণের, নাকি সরকারের পেছনের কিছু লোকের? আশরাফ কায়সার কড়া ভাষায় মনে করিয়ে দিলেন বিচার বিভাগের কথা। শেখ হাসিনার শাসনামলে এই বিচার বিভাগকে ব্যবহার করেই বিএনপির ওপর অমানবিক অত্যাচার করা হয়েছিল। লক্ষ লক্ষ মিথ্যা মামলায় তাদের নেতারা সপ্তাহের 5 দিনই কোর্টের বারান্দায় ঘুরতেন। সেই বিএনপি ক্ষমতায় এসে কখন ভাবল যে বিচার বিভাগ তাদের হাতেই থাকতে হবে? একে স্বাধীন হতে দেওয়া যাবে না। এবার আসুন পার্লামেন্টের ভেতরে, যেখানে বসে জাতির ভবিষ্যৎ রচিত হয়।
আপনি কি জানেন এই পার্লামেন্টের প্রতি মিনিটের খরচ কত? আশরাফ কায়সারের দেওয়া তথ্য অনুযায়ী পার্লামেন্টের প্রতি মিনিটের খরচ হয় প্রায় 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা। এর মানে হলো কোনো সংসদ সদস্য যদি সংসদে দাঁড়িয়ে 30 মিনিট বক্তৃতা দেন, তবে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের 60 লক্ষ টাকা ওই এক ব্যক্তির পেছনে খরচ হয়। অথচ এই মহামূল্যবান সময়ে কি হচ্ছে? পাণ্ডিত্য দেখানো হচ্ছে। আশরাফ কায়সারের ভাষায়, কার কত পাণ্ডিত্য আছে তা সরকারে গেলে জেঁকে বসে। কারো পাণ্ডিত্য দেখানোর ইচ্ছা থাকলে ক্লাসরুমে ফেরত যেতে পারেন। ক্লাসরুম অনেক ভালো জায়গা, কিন্তু পার্লামেন্টের অর্থ এবং সময় নষ্ট করবেন না। জনগণের 60 লাখ টাকা খরচ করে যে বক্তব্য দেওয়া হবে তা অবশ্যই সেন্স মেক করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কায়সারের মূল্যায়নও বেশ স্পষ্ট। তিনি সেই সরকারকে অর্থবহ সরকার বলতেও দ্বিধা করেননি, কারণ তাদের নিজস্ব এজেন্ডা ছিল। কারো লাইসেন্স দরকার ছিল, কারো চাকরি। তারা জুলাইয়ের চেতনা বাস্তবায়নে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু তারপরেও সেই সরকার যে কয়েকটি অর্ডিন্যান্স এবং অধ্যাদেশ জারি করেছিল তা ছিল মন্দের ভালো। অন্তত কিছু তো পাওয়া গিয়েছিল। আশা ছিল নির্বাচিত আইন প্রণেতারা এসে সেই বড় সংস্কারের অর্ডিন্যান্সগুলোকে সরাসরি আইনে পরিণত করবেন, কিন্তু বাজারে এখন নতুন শব্দ চালু হয়েছে, যাচাই বাছাই। আশরাফ কায়সার চরম বিরক্তি নিয়ে বলেন, এই যাচাই বাছাই শুনলে আমার ধোলাই খালের কথা মনে হয়। যাচাই বাছাই করে তারা নাকি অর্ডিন্যান্সগুলো দেখবেন। আমরা তো জানি এই ছোট সমাজকে কে কোথায় বসে কোন মতলবে এবং কোন উদ্দেশ্যে এই যাচাই বাছাই করছেন। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার মতলব গুম কমিশন স্থগিত করা বা মানবাধিকার কমিশনকে পঙ্গু করে রাখা, এগুলো কোনোভাবেই প্রকৃত যাচাই বাছাই হতে পারে না। সরকারের চেহারা, মন্ত্রীদের আচরণ নিয়ে জনমতে তৈরি হয়েছে চরম শঙ্কা। অভ্যুত্থান পরবর্তী যে সরকারের চেহারা মানুষ দেখতে চেয়েছিল তা তারা পাচ্ছে না। যখন বিদ্যুতের মন্ত্রী লোডশেডিংয়ের কথা বলেন, হ্যারিকেন বা মোমবাতির কথা বলেন, তখন মানুষের মনে ভয় ঢুকে যায়। এরা কি অতীতমুখী সরকার পরিচালনা করতে চাইছেন? যদিও প্রধানমন্ত্রীর কিছু সাধারণ আচরণ, মানুষের সাথে মেশা এবং রাস্তায় ভিআইপি মুভমেন্টের নামে যানজট তৈরি না করা একটি দারুণ ইতিবাচক দৃষ্টান্ত, কিন্তু শুধু ব্যক্তি আচরণ নয়, কাজের জায়গায় উদাহরণ তৈরি করতে হবে। আশরাফ কায়সার তার বক্তব্যের শেষ ভাগে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা আগামী দিনের রাজনীতির জন্য এক চরম অশনি সংকেত। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, গুম কমিশনকে কার্যকর না করা বিএনপির জন্য আত্মঘাতী হবে এবং এর জন্য চরম রাজনৈতিক মূল্য দিতে হবে। কারণ মনে রাখবেন, এই নির্বাচন পৃথিবীতে শেষ নির্বাচন না, এরপরেও নির্বাচন আছে। আমাদের এখানে মৌসুমি বায়ুর মতোই রাজনৈতিক বাতাস যে কোনো সময় ঘুরতে পারে। মানুষ যখন রাস্তায় নামে তখন সরকারের বুকে কাঁপন ধরে। আশরাফ কায়সার স্পষ্ট করে বলেছেন, তিনি নতুন করে অভ্যুত্থানের কথা বলছেন না, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি রাজনীতিতে না থাকে, তবে ইতিহাস তার নিজের পথ নিজেই তৈরি করে নেয়। সরকার আসবে, সরকার যাবে। আজ বিএনপি আছে, কাল অন্য কেউ আসবে, কিন্তু রাষ্ট্র সংস্কারের এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা আজ বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচেয়ে জরুরি। জনগণের রাস্তায় নামার জন্য অপেক্ষা না করা, শুভবুদ্ধির উদয় ঘটিয়ে এই সংস্কারগুলোকে আইনে পরিণত করাই হবে বুদ্ধিমানের কাজ। অন্যথায় ধোলাই খালের মতো যাচাই বাছাইয়ের গ্যাড়া কলে যদি জুলাইয়ের চেতনা হারিয়ে যায়, তবে এই জাতি হয়তো কোনোদিন কাউকে ক্ষমা করবে না। দেশের রাজনীতি, ক্ষমতার পট পরিবর্তন এবং খবরের পেছনের আসল খবরগুলো বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।